প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে অঙ্কের প্রশ্ন, সেখানে 239 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। দাগ নম্বর 1, 2, 3, 4 এই 4টা দেখে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। দেখো, আজকে আমরা 239 নম্বর পেজটা আলোচনা করবো। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে, একের দাগের প্রশ্নে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করে 6টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, একের দাগে বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকা তৃতীয় বছরের আসল কত হবে? তো পি টাকার এখানে দেখো কত হবে, 239 নম্বর পেজ এটা। সেখানে দেখো আমরা জানি কি পি ইকালস টু পি ইন্টু 1 + R/100, সেটা হচ্ছে কি দ্বিতীয় বছরের। তো এটা কি বলা যায়, তৃতীয় বছরের আসল। তাহলে তৃতীয় বছরের আসল অর্থাৎ কি, আমাদের দ্বিতীয় বছর পর্যন্ত যে সুদ হবে সেটাই হচ্ছে তৃতীয় বছরে কি আসল হবে। তাহলে আমরা দ্বিতীয় বছর পর্যন্তই বার করব। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো পি ইন্টু 1 + R/100 লিখতে পারি, ইন্টু আবার আমরা 1 + R/100, এই যে স্কোয়ারটাকে আমরা দুবার লিখলাম। দেখো এবার কী করবো, এরপর লাইন এই পুরোটাকে এই পি এই দেখো এই পি 1 + R/100 এই পুরোটাকে আমরা এটা দিয়ে গুণ করবো একবার, ঠিক আছে? আমাদের লেখা বোঝানোর জন্য এটা লিখলাম। তাহলে কী হবে, একের সাথে গুণ করলে পি ইন্টু 1 + R/100 হবে একবার, আর একবার যখন এই R/100 সাথে গুণ করবে এটা কী হবে, তাহলে প্লাসে এই যে প্লাস, তাহলে কী হবে পি ইন্টু 1 + R/100 তো হবে, সাথে আবার এই R/100 আর একবার গুণ হবে এর সাথে, তাহলে এটা হবে। তাহলে এই যে পুরোটা, অর্থাৎ এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট করি আমরা তাহলেও হবে, দরকার নেই। আমি তোমাদেরকে এটা লিখলাম, এটাকে এটার সাথে একবার গুণ করলাম, আবার এটাকে এটার সাথে একবার গুণ করলাম, তো সেটাই করলাম। তাহলে দেখো এইরকম একটা মান এখানে আছে, দেখো এই পি ইন্টু 1 + R/100, পি ইন্টু 1 + R/100 আবার দেখো R/100 আছে, এবং এখানে কত বলা আছে 1 + R/100। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে, অপশান সি। যেহেতু এখানে বলা আছে কি R% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকা তৃতীয় বছরের আসল, তাহলে আমাদের উত্তর কথা হবে, এটা হবে অপশান সি। এরপরের যে প্রশ্ন সেটা কী বলা আছে, দেখো 2 দাগের প্রশ্ন, একটি 2 দাগের যে প্রশ্ন সেখানে বলা আছে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে পথটিতে চলের ঘাত 0 সেই পথটি যদি অনুপস্থিত থাকে তবে সেই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ সর্বদা কী হবে? তো আমরা কি জানি, এটা একটি সর্বদা 0 হবে। তো কেন হবে তোমাদের আমি এটা দেখে দিই কেন হবে। দেখো 2 দাগের অঙ্কটা, ax² + bx + c, এটা একটা সমীকরণ। তাহলে এটা যদি ax² + bx = কী হবে, তাহলে 0 হবে। x কমন নিলে ax কমন নিলে হবে কত, ax + b = 0। তাহলে হয় x = 0 হবে, অথবা ax + b = 0 হবে। তাহলে এখানে ax = -b হবে, অতএব x = -b/a হবে। তাহলে এখানে সেটাই বলেছে, একটি বি সর্বদা 0 হবে। তাহলে অপশান 3 দাগে দেখো একটি বি একটা 0। 3 দাগের প্রশ্নে বলা আছে, দেখো বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা। বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বিন্দুতে, তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের উপর অবস্থিত কোনো একটা বিন্দু, এখানে যদি বিন্দু হয় তাহলে এখানে একটা হবে, এখানে যদি একটা বিন্দু হয় তাহলে এখানে একটা হবে, এখানে যদি হয় তাহলে এখানে একটা হবে। তাহলে একটা বিন্দুতে স্পর্শক কটা হবে, একটি হবে, অপশান এ হবে সঠিক উত্তর। এরপরের যে প্রশ্ন আছে সেখানে দেখো বলা আছে যে 4 দাগে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, সেটা আমরা কীভাবে বার করবো। দেখো 4 দাগের অঙ্ক, তাহলে আমরা ঘনকের কর্ণ কী জানি, ঘনকের কর্ণ সমান কী জানি, √3a। তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটি তলের কর্ণের দৈর্ঘ্য কী হবে, √2a। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, √3a = √3 × √2a/√2। তাহলে এখান থেকে আমরা কী লিখবো, পরের লাইন কী লিখতে পারি, √3a = √3/√2 × √2a।
তারপরের লাইনে আমরা √3a ইকুয়ালস টু আমরা এটা লিখব √3 ইন্টু √2 আর নিচে যে এই √2টা আছে তাহলে এটা এখানে √2 থাক, আমরা উপরে আর একবার √2 দিয়ে গুণ করব, নিচে তাহলে এই √2 আছে আর একবার √2 দিয়ে গুণ করে দিলাম। তারপরের লাইনে আমরা কি লিখবো দেখো, √3a ইকুয়ালস টু দেখো 3 2 6, তাহলে √6 বাই √2 ইন্টু √2 গুণ করলে 2 হয়, ইন্টু √2 ইন্টু a, তাহলে আমাদের উত্তর কত হবে, যে এটা কত গুণ বলা হয় তাহলে √6/2, অতএব এই যে √6/2 এত গুণ। এরপরে প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি নিম্নলিখিত কোনটি হতে পারে না? তো সেটা কী হবে, ঋণাত্মক হতে পারে না, অপশান সি। এরপরে আছে দেখো যে প্রশ্ন, সেটা হচ্ছে 6 দাগে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 84 জন এবং ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের বিভাজন নিম্নরূপ। প্রাপ্ত নম্বর 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 90। তো মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত? দেখো n সমান কত হবে, এখানে 5, 1 2 3 4 5টাতে আছে, তাহলে n সমান 5। এটা কি অযুগ্ম, এটা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমা কি হয় আমাদের, তাহলে মধ্যমা সমান n প্লাস 1/2 তম পদ, তাহলে আমরা কি লিখবো, n প্লাস 1 কত, 5 যোগ 1/2 সমান সমান 6/2, তাহলে কত, 3 তম পদ। তাহলে 3 তম পদ এখানে কোনটা, 1 2 3, এই 30 থেকে 60, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে, 30 থেকে 60, অতএব শ্রেণী দৈর্ঘ্য কত হবে, 30, অপশান সি। তাহলে এই এমসিকিউর এই প্রশ্নগুলো হলো। এরপরে শূন্যস্থান পূরণ যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন, অংশীদারি কারবারে অংশীদারদের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়, তাহলে তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। নেক্সট প্রশ্ন, এ বি ও সি ক্রমিক সমানুপাতি ও এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত হলে বি ড্যাশ চিহ্নযুক্ত হবে, তাহলে বি কোন চিহ্নযুক্ত হবে, ধনাত্মক ও ঋণাত্মক এর মধ্যে যে কোনো দুটোই হতে পারে, কারণ বি ইকুয়ালস টু প্লাস মাইনাস √ac, তাহলে এটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। তো এখানে লিখে দিই তোমাদের 2 দাগের অঙ্কটা, ধনাত্মক ও ঋণাত্মক দুটোই হতে পারে। এরপরে প্রশ্ন, একটি বৃত্ত চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা ড্যাশ কোণের সমান, সেটা তোমাদের কোন কোণের সমান হবে, লিখবে বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত অন্তস্থ কোণের সমান। নেক্সট প্রশ্ন, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ও মৃতচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপ ড্যাশ, তার পরিমাপ হবে কি 1 রেডিয়ান। নেক্সট প্রশ্ন, পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণী মাইনাস সীমানা প্লাস উচ্চ শ্রেণী মাইনাস সীমানা ইকুয়ালস টু 2 ইন্টু শ্রেণী মধ্যমা, তাহলে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল আমাদের এখানে যেগুলো ছিল। নেক্সট প্রশ্নগুলো আছে দেখো, 3 দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, বার্ষিক 8% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ, বছরে 1 বছরের সুদ আসলের r/10 অংশ, এটা ঠিক কিনা ভুল নির্ণয় করতে হবে। তো আই ইকুয়ালস টু আমরা কী জানি, আমরা 100 কী বলে 100 টাকা বলা আছে, তাহলে 100 ইন্টু আর ইন্টু এখানে আমাদের টাইম কত, সময় 1 বলা হয়েছে, নিচে 100, তাহলে এই 100 কেটে দিলে কত হয় আমাদের, আর পড়ে থাকে, তাহলে আই ইকুয়ালস টু কত হবে, আর হচ্ছে, এবং আমাদের কি বলা আছে এখানে, যে আসলের r/100 অংশ, আর আসলের r/100 অংশ, তাহলে আই সমান সমান কত, 100 হবে আমাদের যে আসল, এর r/100 অংশ, তো 100 কেটে গেলে কত হয়, আর হচ্ছে, তাহলে আমাদের এখানে আই সমান সমান আরই ছিল, এখানেও আই সমান সমান আর বেরোচ্ছে, তাহলে এটা আমাদের কী হবে, সত্য।
তাহলে এটা সত্য। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো সেটা কি বলা হয়েছে, 2 অধ্যায়, কোনো মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে সকল করণী নিরাশক ও উৎপাদকই পূরক করণী, কিন্তু পূরক করণী মাত্রই করণী নিরাশক উৎপাদক নয়। এটা এখানে মিথ্যা বলা আছে, তাহলে 2-এরটা কী হবে, মিথ্যা। 3 বলা আছে কোনো বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলি সর্বদা পরস্পর সমান্তরাল হয়। এটা এখানে মিথ্যা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে দেখো সেটা হলো 4 অধ্যায়ের, একটি গোলাকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফলের যোগফলের সমান। দেখো সেটা কি তাই, দেখো 4টে বৃত্তের 4টে যদি গোলকটির ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের সমান ব্যাসার্ধ 4টে বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে 4 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার প্লাস পাই আর, এটা 4টে বৃত্তের এই ক্ষেত্রফল সমান, তাহলে 4 পাই আর স্কোয়ার। তাহলে এটা আমাদের 4টে গোলকটির ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ, তাহলে গোলকটি যদি আর ব্যাসার্ধ হয় তাহলে এরও আর ব্যাসার্ধ, তাহলে সেখানে 4টি বৃত্তের ক্ষেত্রফলের যোগফল সমান, তাহলে 4 আর স্কোয়ার হচ্ছে 4টি বৃত্তের ক্ষেত্রফলের হচ্ছে 4 আর স্কোয়ার। কিন্তু একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তো 4 আর স্কোয়ার নয়, তাহলে এটা তো মিলছে না, তাহলে এটা কী হবে, এটা আমাদের মিথ্যা বলা হয়েছে। তারপরে যে অঙ্কটা আছে দেখো ভিয়ের দাগের অঙ্ক, অর্থাৎ 5 দাগের অঙ্ক কী বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে এখানে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়ালস আলফা বাই বিটা। আচ্ছা, এ তো আর কিছুই নেই, এই অবধি শেষ, এ তো কিছুই নেই। তাহলে এটা কি সম্ভব, সাইন আলফা বাই সাইন বিটা সমান আলফা বাই বিটা হয় না, তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে তথ্যের সংখ্যাগুরু মান কখনোই একাধিক হতে পারে না, তাই এটাও এখানে মিথ্যা বলা, কারণ তথ্যের সংখ্যাগুরু মান অনেক একাধিক হতে পারে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো এগুলো হলো, এরপরে 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নের প্রথম যে 4 দাগের একে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে জমা রাখেন, 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন, যেখানে সুদ আসল থেকে 12,500 টাকা কম। তাহলে আমাদের এই একের দাগের যে অঙ্ক সেটা আমরা আই ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো যদি আমরা ধরি যে আসল যদি এক্স ধরি, 5 বছর সময় এই 5% সুদের হার এবং 5 বছর সময় এটা বাই 100, তাহলে আমাদের আই বেরোবে কত, এই 5 5 25 ইন্টু 4, তাহলে 4 25 100, তাহলে আই আমাদের বেরোবে এক্স বাই 4 বেরোবে, আই এর মানে এক্স বাই 4 বেরোবে। তাহলে এখানে যে প্রশ্ন সেটা দেওয়া আছে সে প্রশ্ন অনুযায়ী আমরা, আচ্ছা আই কনস্ট্যান্ট এক্স বাই 4 বেরোবে। এবার যদি সুদ আসল বের করি, সুদ আসল আমাদের কত হবে, এক্স যদি আমাদের আসল হয় আর সুদ হচ্ছে এক্স বাই 4, তাহলে সুদের আর আসল যোগ করলে হবে আমাদের যে 4x প্লাস এক্স, তাহলে 5x বাই 4 হচ্ছে আমাদের সুদ আসল। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কী লিখতে পারি, এবারে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি এই যে সুদ আসল হচ্ছে 5x বাই 4, সেখান থেকে আসলটা বাদ দেবো, দিলে কি হবে, সুদ আসল থেকে 12,500 টাকা কম, তাহলে এই সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সেটা হচ্ছে আমাদের এটা 12,500, তাহলে এটা হলো। এবার এটা আমরা যদি বিয়োগ করি তাহলে হবে আমাদের 5x মাইনাস 4x ইকুয়ালস টু 12,500, অতএব এক্স সমান সমান কত হবে, 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে আমাদের 50,000। তাহলে দেখো এবার তিনি কত টাকা পাবেন, অর্থাৎ সুদ আসল পি প্লাস আই, সুদ আসলটা কত আমাদের বেরিয়েছে, সুদ আসল এক্স বাই 4 অর্থাৎ 5x বাই 4 বেরিয়েছিল, 5x বাই 4 অর্থাৎ তাহলে 5 ইন্টু 50,000 বাই 4, এটা কাটাকুটি করলে 4 দিয়ে যদি কাটি, এটা 4 12 48, তাহলে 5, এটা 2 শূন্য, তাহলে 5 12 60, এটা তাহলে কত হবে, 5 দিয়ে গুণ করলে 62500 টাকা, তাহলে কত টাকা হবে, 6,205, 62,500 টাকা। এরপরের যে অঙ্কটা আছে দেখো সেটা কী বলা হয়েছে, সেটা হচ্ছে এখানে 2 দেওয়ার অঙ্ক, সুদের পর্ব 6 মাস হলে 10,000 টাকার 1.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, দ্বিতীয় পর্বে 20% এবং তৃতীয় পর্বে 40%। তো এটা 2 দেওয়ার অঙ্ক,
সেখানে আমরা শুধু সূত্রগুলো বসাবো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। দেখো টোটাল আমাদের কত, 10,000 টাকা। 1 প্লাস আর হচ্ছে 10% বাই 200 এবং ইন্টু দেখো কত হবে, 1 প্লাস 20% বাই 200 আবার 1 প্লাস 40% 40 বাই 200। এবার তাহলে কাটাকুটি আমাদের করতে হবে। এটা এরকম থাকলো, এটা যদি আমরা কাটি তাহলে 21, এটা হবে 21 বাই 20, এটা হবে কাটলে কত হবে 22 বাই 20 ইন্টু এটা কত হবে 24 বাই 20। এবার এটা কাটাকুটি করতে হবে। দেখো এই জিরো কেটে দিলাম, তারপরে এই একটা জিরো কাটলাম, একটা জিরো কাটলাম, এখানে একটা জিরো কাটলাম, এই জিরোটা কাটলাম। তাহলে এই 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 5, এটা যদি কাটি এটা হবে 11, এটা যদি কাটি এটা হবে 12। তাহলে 5 ইন্টু 11, 12 ইন্টু 21, এগুলো করতে হবে। 5 21 হবে 5 5 2 10 ইন্টু 11 ইন্টু 12 কত হবে 132। তাহলে এটা যদি গুণ করা হয় আমাদের যত হবে সেটা উত্তর। তাহলে 105 ইন্টু 132 সেটা হবে 10। তাহলে এবার আচ্ছা এখন একটা বাদ আছে, 105 তাহলে 13850 এত টাকা। এই অঙ্কটা হলো। 3 অঙ্ক বলা আছে এক্স সমান সমান, যদি এক্স সমান সমান √5 + 1 হয় তাহলে দেখা যায় x² - 2x = 4। তাহলে দেখো 3 অঙ্ক। তো আমরা কী করবো, যদি এক্স সমান সমান আমরা কত √5 + 1 হলো। তাহলে এবার আমরা একবার লিখছি বাম পক্ষ অর্থাৎ x² - 2x। এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে এক্সের জায়গায় কত বসাবো, √5 + 1 বসালাম, তার স্কোয়ার -2 ইন্টু √5 + 1। এবার দেখো এটা কি করব, যে a² অর্থাৎ 5 হবে, মাইনাস a² প্লাস 2a ইন্টু b হচ্ছে 1, তাহলে a² + 2ab প্লাস b² = 1 মাইনাস 2√5, এবং এটা কাটাকুটি হলে প্লাস মাইনাস 2। তাহলে 2√5 কেটে দিলাম, ইকুয়ালস টু কত হবে 5 + 1 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, লিখবে বাম পক্ষ প্রমাণিত, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। এভাবে প্রমাণ করে দেবে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো সেটা কী বলা হয়েছে, যে 4 অঙ্ক, বাস্তব সহগযুক্ত এক চল এক্স বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ x² এবং x0 এর সহগ সমান যে সমীকরণের বীজগুলি একই সমীকরণের বীজগুলির অনন্যক তা এবং প্রথম সমীকরণ দুটি অভিন্ন যুক্তি সহকারে দেখাও। তাহলে তোমরা একটা সমীকরণ লিখবে x² + bx + 1 = 0, যেখানে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সেটা -b/a, এবং এখানে a হচ্ছে 1 আর b হচ্ছে b, তাহলে -b হবে এটা। আর আলফা ইন্টু বিটা সেটা কী হবে, এটা হলো আলফা ইন্টু বিটা হচ্ছে c/a। তাহলে এখানে c এর মান কত 1 আর a হচ্ছে 1, তাহলে 1/1 1 হবে। এবার আমরা কী করবো, 1/α + 1/β বীজদুরে যোগ করব। তাহলে সেটা যোগ করলে আমাদের কী হবে, আমাদের ওপরে কত হবে বিটা প্লাস আলফা হবে, নিচে আলফা বিটা লসাগু হবে। তাহলে এই ভ্যালুগুলো বসালে -b/1, তাহলে এটা হবে -b। এবার আমরা আবার গুণ করব, 1/α অনন্যকে যোগ করলে অনন্যকের গুণ করব, 1/β বীজদ্বয়ের অনন্যক, তাহলে 1/α বিটা। এখানে 1/α বিটার মান কত 1, সেটা 1 বসাবো, তাহলে এটা হবে 1। তাহলে এবার সমীকরণ কি লিখব, সমীকরণ লিখব x² মাইনাস b ইন্টু এক্স, অতএব এদের যোগফল ইন্টু এক্স প্লাস এদের গুণফল অর্থাৎ 1 = 0। তাহলে দেখো এটা কি আসছে, x² প্লাস bx প্লাস 1 = 0, এটা তাহলে প্রমাণিত। দূরে এই যে সমীকরণটা ছিল এটাও সেম, তাহলে এটা হলো প্রমাণিত। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এখানে যে অঙ্কটা দেখা যাচ্ছে 5 অঙ্ক। ও কেন্দ্রের ভিতরে ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার
এবং ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ ও পি আর বৃত্ত দুটি স্পর্শক। পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব নির্ণয় করো। তো এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত আমরা এখানে নিলাম, যার কেন্দ্র হচ্ছে ও, এবং সেটা কি বলা আছে, পি থেকে পি কিউ। তাহলে এইরকম দূরে একটা পি বিন্দু ধরে নিলাম, এটা যদি কিউ হয়, এটা হলো পি কিউ, আর একটা পি আর। তাহলে এখানে আমরা আর ধরে নিলাম, আর বিন্দু। তাহলে পি কিউ এবং পি আর হলো, এবং এটা হচ্ছে ওপির মধ্যে ডিস্টেন্স, সেটা হলো কি বলেছে এবারে, ও কেন্দ্রের ভিতরে ব্যাসার্ধ দৈর্ঘ্য 5, তাহলে এটা হলো 5, এটা হবে 5, ব্যাসার্ধ হচ্ছে 5। আর এই যে অ্যাঙ্গেলটা ও কিউপি, এটা 90 ডিগ্রি জানি, এটা এবং ও আর পি এটা আমরা জানি 90 ডিগ্রি, স্পর্শক এটা 90 ডিগ্রি হয়। এবং আমাদের যে ভ্যালুগুলো বলা আছে সেটা আমরা এখানে লিখব। দেখো, ও কিউ ইকুয়ালস টু ওপি সমান সমান 5 সেন্টিমিটার, এটা আমরা বলে দিলাম যে ব্যাসার্ধ। এবং তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ পি ও কিউ থেকে কী পাবো, পি ও কিউ এইখান থেকে কী পাবো, আচ্ছা এই পি ও কিউ এর ক্ষেত্রফল আমরা কী লিখতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু 90 ডিগ্রি, পি কিউ ইন্টু ও কিউ, তাহলে হাফ ইন্টু পি কিউ ইন্টু ও কিউটা কত, 5, পি কিউ তো আমরা জানি না, পি কিউ জানি না, তাহলে হাফ ইন্টু, এটা এভাবে করতে হবে, অথবা পিথাগোরাসের সূত্র এভাবেও করা যায়। তাহলে দেখো এটা আমরা করলাম, তাহলে এটা করলে কত হবে, হাফ ইন্টু পি কিউ ইন্টু 5, তো এটা এই অবধি রেখে দিই, এটাই থাক। এরপরে আমরা আরেকবার এটা লিখতে পারি কি, এই দুটো ত্রিভুজ সমান, এই ত্রিভুজটা এই ত্রিভুজ সমান, তো তাহলে ত্রিভুজ পি ও কিউ সমান ত্রিভুজ পি ও আর বা পি আর ও লিখলেই হবে, এই দুটো সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি, প্রশ্ন অনুযায়ী 2 ইন্টু হাফ ইন্টু পি কিউ, তাহলে দুটোর ইন্টু 5 ইকুয়ালস টু কী হবে, এই যে দুটো আমরা এর ক্ষেত্রফল দুটো যোগ করলাম, তাহলে দুটোর ক্ষেত্রফল কী, তাহলে চতুর্ভুজ হলো পি কিউ ও আর, এই চতুর্ভুজটা হয়ে গেল। তাহলে এই এর ক্ষেত্রফল দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই তো চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে সমান হবে। তাহলে সেটা কত, 60 বলা হয়েছে, তাহলে 60-এর সাথে সমান করে দিলাম আমরা প্রশ্ন অনুযায়ী লিখে। তো এখান থেকে 2 কেটে দিলাম, তাহলে এখানে এই পি কিউ সমান কত হবে, 5 দিয়ে ভাগ করে দিলে 5 12 60, তাহলে পি কিউ এর মান কত হবে, 12। এবার পি কিউ এর মান যদি আমি 12 পেয়ে যাই, এই পি কিউ যদি 12 পাই, তাহলে এবার পি কিউ 12 পেলে এই পি আরটাও আমাদের কত হবে, সেটাও 12 হবে। তাহলে এটা যেহেতু 12 পেলাম আমরা, এবং সেখান থেকে আমরা কী বার করবো, এই পি এর এই যে ওপি এই ডিস্টেন্সটা বার করবো। তাহলে এই 5 12 এটা কত হবে, এটা 5 12 13, এই যে পিথাগোরাসের সূত্রের নিয়ম আছে 5 12 13, তাহলে এটা পাবো, সেটা আমরা পিথাগোরাসের সূত্র বসিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে অতএব এই যে ওপি ডিস্টেন্স, সেটা সময় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সূত্র আমরা বসালে আমরা একেবারে সেটা করে দিই, তোমরা লিখে করে নিও পিথাগোরাসের সূত্র বসিয়ে। তাহলে এই ভ্যালুগুলো বসাবো, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাহলে কত হবে এটা, 25 প্লাস 144, তাহলে 169, তাহলে হবে 13 সেন্টিমিটার। তাহলে ওপিটা কত, 13 সেন্টিমিটার। তো এভাবে অঙ্কটা করে নেব। তো এটা কিন্তু পশ্চাতের টেস্ট পেপারও দেওয়া আছে অঙ্কটা। নেক্সট যে পেজ, সেখানে নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক, সেটা কী বলা আছে দেখো, 6 দাগের অঙ্কটাতে ত্রিভুজ এবিসি এর, আচ্ছা 6 কোথায় গেল, এটা 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি জ্যা এবি 4 এবং এসি 3, অ্যাঙ্গেল বিএসি এর মান কত। এখানে তোমাদের করে দিই 6 দাগের অঙ্কটা। এটা যদি একটা ত্রিভুজ হয়, এ বি এবং সি, আর কি বলা আছে, 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি জ্যা, তাহলে এখানে একটা বৃত্ত, যার এখানে কি বলা আছে, বৃত্তটার 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের
দুটি জ্যা, একটা 4 এবং একটা 3, একটা 4 এবং একটা 3, তাহলে ধরে নিলাম এটা ধরে নিলাম, এটা 4 ধরে নিলাম, এবি হচ্ছে 4 আর এসিটা ধরে নিলাম 3, তো এসিটা ধরে নিলাম 3, এটা দৈর্ঘ্য 3 এবং এটা দৈর্ঘ্য 4, বৃত্তের ব্যাসার্ধটা কত 2.5, তো এরা হলো ধরো এই, তাহলে এটা 2.5 বলা হয়। তাহলে এই যে ওবিটার ডিস্টেন্স 2.5 এবং ওসিটার ডিস্টেন্স এটাও 2.5 হবে, যেহেতু ব্যাসার্ধ বলা হয়েছে। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখতে পারি। সেখান থেকে 16 প্লাস 9, তাহলে 25টাকে লিখলাম 5 স্কোয়ার, সেখান থেকে তাহলে এই 5 স্কোয়ার এটা হলো, তাহলে এই 5 স্কোয়ার তাহলে কি, এই 5টা মানে কি বিসি দৈর্ঘ্য 5, তাহলে বিসিটাকে লিখতে পারলাম। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, এটা হলো। আর এটা যখন হবে এটা তাহলে কী হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার ভূমি স্কোয়ার, অর্থাৎ এটা পিথাগোরাস সূত্র মানছে। অতএব এটা ত্রিভুজ এবিসিটা সমকোণী ত্রিভুজ, তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান কত 90 ডিগ্রি। তাহলে বিএসিটা আমাদের জানতে চেয়েছিল প্রশ্নে, বিএসি এর মান কত 90 ডিগ্রি। তো আমি যে এখানে বিসিটা লিখলাম, কীভাবে লিখলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বিসি সমান 2.5 প্লাস 2.5, তো এই ওবি আর প্লাস ওসি, তাহলে এই দুটো যোগ করলে কত হয় 5 হয়, বিসির মান 5, তাহলে 5-এর জায়গায় বিসি লিখলাম, স্কোয়ার যেমন আছে স্কোয়ার লিখলাম। তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, না লিখলেও চলে তোমাদের। এর পরের যে অঙ্কটা ছিল তাও হাতের দাগের অঙ্ক। ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করে এটা। এই অঙ্কটা বারবার দেওয়া হচ্ছে পর্ষদের যে টেস্ট পেপার, বোর্ডের টেস্ট পেপারে এই অঙ্কটা দেওয়া হচ্ছে। তো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কী বলা হয়েছে, আর যদি এ বি এবং সি তার সমান্তরাল একটা আছে ডি এবং ই সরলরেখা। তো এখান থেকে আমরা কী কী লিখতে পারি দেখো, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা লিখতে পারি। তাহলে তারপর লাইন আমরা উল্টে দেবো দুটোকেই, ডিবি বাই এবি সমান ইসি বাই এই, এটা লিখলাম। এবার দেখো কি করব, আমরা উভয় পক্ষকে 1 দিয়ে যোগ করব। তো এটা মনে রাখবে, এইটা কিন্তু এটাই নিয়ম, না হলে কিন্তু তোমরা এই অঙ্কটা মেলাতে পারবে না। এটা হলো নেক্সট লাইন, এটা লসাগু হবে, এবি লসাগু হলে ওপরে কী হবে, এবি প্লাস ডিবি, সেমভাবে এখানে এই লসাগু হবে, উপরে হবে এই প্লাস ইসি। নেক্সট লাইন এখানে লিখব কি, যে উপরে আমাদের উপরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে, আচ্ছা দেখো এবি প্লাস ডিবি, এবি আচ্ছা সরি, এখানে আমি এডি লিখেছিলাম, পরের লাইন থেকে আমাদের এই বি চলে এসছে, এটা বি ডি হবে, এটা ডি হবে, এটাও ডি হবে, তাহলে এটাও ডি হবে, নিচে এটাও ডি হবে। দেখো এই এডি প্লাস ডিবি সেটা আমাদের কি হচ্ছে এবি, নিচে কত পড়ে আছে এডি, এবং সমান সমান ওপরে দেখো এই প্লাস ইসি, সেটা আমাদের কত হচ্ছে এসি, নিচে পড়ে থাকবে কত এই। তাহলে এর পরের লাইনে আমরা কী লিখব, এটাকে আবার উল্টে দেবো, এডি বাই এবি সমান সমান এই বাই এসি। তো এটাই আমাদের তো প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমাদের প্রমাণিত। দেখো এই যে এটা প্রমাণ করতে বলা হয়েছে। এরপরের যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা বারবার দিচ্ছে, তোমরা করবে বারবার, অঙ্কটা প্র্যাকটিস করবে, মনে রাখবে 1 দিয়ে যোগ করতে হবে। এরপর 8 দাগের প্রশ্নে বলা আছে এ দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট এ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট দুটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু নিরেট গোলক তৈরি করা যাবে, তাদের আয়তনের অনুপাত কত হবে।
তো সেটা তোমাদের কি হবে, যদি তোমাদের এটা এঁকে দিই, ইহা দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট দুটি নিরেট ঘনক। সেটা দেখো শঙ্কুর আয়তন কীভাবে লিখি আমাদের, শঙ্কুর আয়তন সেটা হচ্ছে 1/3 পাই আর কিউব। তাহলে 1/3 পাই, আচ্ছা এখানে তোমাদের আঁকতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো এটি এ একক দৈর্ঘ্য বিশিষ্ট বহির্দিকের বাহু বিশিষ্ট দুটি নিরেট ঘনক থেকে। তো এ একটা নিরেট ঘনক তোমাদের আঁকলাম, এর একটা নিরেট ঘনক, এর সাথে আর একটা নিরেট ঘনক তোমাদের জুড়ে দিলাম, তাদের দুটের দৈর্ঘ্য এর বাহু এ, এর বাহুটা এ। এটা হলো, এখান থেকে কী হবে, একটি সবচেয়ে কম কাঠ নষ্ট করে নিরেট লম্ববৃত্তাকার নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু নিরেট গোলক তৈরি করা, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে এটা একটা হবে, এই শঙ্কুটা এভাবে আমরা যদি কাটি এখান থেকে, তাহলে এটা কী হবে দেখো, এই শঙ্কুটা যদি কাটি এরকমভাবে এটা থেকে তুলে নিতে পারবো এই অংশটা। তাহলে এটার এর যে ব্যাসার্ধ, তাহলে কত হবে, ব্যাসার্ধটা এটা কত হবে, তাহলে ব্যাসার্ধটা এ হবে। তাহলে 1/3 পাই এই এ কিউব হবে এটা, এটা হলো। এবং আরেকটা যেটা হবে, এই যে একটা নিরেট একটা ঘনক দুটো পাশাপাশি রাখলাম আমরা, এটার যে দৈর্ঘ্য এ দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এখান থেকে যদি আমরা আরেকটা কী হবে, নিরেট গোলক তৈরি করে নিই। তা নিরেট গোলকটা কেমন হবে, তো আমি আঁকাটা একটু হয়নি ঠিক, নিরেট গোলকটা ঠিক এরকমভাবে তৈরি হবে, নিরেট গোলকটা এরকমভাবে গোল হয়ে তৈরি হবে, যতটা করা যায়। তাহলে এরও ব্যাসার্ধ কী হবে, এটা এ হবে। আমি আঁকতে একটু মনে হচ্ছে তোমাদের একটু ডিম্বাকৃত হয়ে গেছে, কিন্তু এটা গোল হবে। তো সেটা আমাদের এটার ব্যাসার্ধ এ হবে, এই পুরো ব্যাসটা এ হবে এখানে এই গোলকটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, a/2 হবে। তাহলে এখানে শঙ্কুর আয়তন আমরা লিখলাম, এবং তাহলে গোলকটার কী হবে, গোলকটা লিখি, গোলকের আয়তন, এবার এদের তো অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে গোলকের আয়তন সমান কত হবে, 4/3 পাই আর কিউব। এবার সেখানে 4/3 পাই আর কিউব জায়গায় কি লিখবো, এ, এটা হচ্ছে ব্যাস এ, তাহলে ব্যাসার্ধ a/2 তার কিউব, এটা লিখলাম। এবং এদের অনুপাত, তাহলে প্রথমটা হচ্ছে 1/3 পাই এ কিউব ইস টু 4/3 পাই a/2 তার কিউব। এবার দেখো এই 3 কেটে দিলাম, পাই কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকে এ কিউব ইস টু এ কিউব বাই 2/2টাকে আমরা কিউব করলে 8 হয়, এ কেটে দিলে 1:1/8 থাকে। এবার দেখো 1/8 হবে। আচ্ছা আমরা এখানে একটা ভুল করেছি, এই 4 ছিল এখানে, এই 4টা থাকলে এখানে 4 হবে, তাহলে এই 4টা কাটলে তাহলে 1/2 হবে। তাহলে অতএব আমরা যদি দুই পক্ষকে 2 দিয়ে গুণ করে দিলে 2:1 হবে আমাদের এটা। তো আর এক লাইন তোমাদের আমি এক্সট্রা লিখে দিই, তাহলে পরের লাইনে আমরা কী লিখবো, 1:1/2, অর্থাৎ পরের লাইনে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে হবে 2, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 আর 2 কেটে গেলে 1 হবে, তাহলে 2:1 হবে তাদের অনুপাত, করে নেবে হবে। নেক্সট দেখো যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে আমাদের 9 দাগের অঙ্ক। নরম পিচবোর্ডের একটি আয়তকার টুকরোর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে লম্ববৃত্তাকার চোঙ পাওয়া যাবে তার পাশের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির উচ্চতা কত। বেশ শক্ত অঙ্ক, অঙ্কটা বুঝতে হবে তাহলেই তোমরা করতে পারবে। তো দেখো যদি জড়ানো হয় তাহলে এভাবে এরকম একটা তোমাদের চোঙ টাইপের তৈরি হবে, যার এটা হচ্ছে দৈর্ঘ্যটা x বলা হয়েছে, এবং কি বলা আছে, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি x ধরি তাহলে প্রস্থে হচ্ছে কত, 4x গুণ, 4x। তাহলে প্রস্থ যদি না, কারণ প্রস্থটাই তো আমাদের এই জড়ানোর মধ্যেই থাকবে দৈর্ঘ্যটা, আর প্রস্থটা এটা হবে। তাহলে প্রস্থ সমান যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যটা আমাদের হবে 4x
তো কারণ এটা নিজেতে কেন আসছে দেখো জড়ানোর পরে এই জায়গাটা তোমাদের এইটাই তো খুললে আবার কী হবে, দৈর্ঘ্যটা বেশি হবে, দৈর্ঘ্যটা জড়িয়ে এখানে রোল করা হয়েছে বলে এখানে চলে এসছে। তো এবং উচ্চতা কত হবে, উচ্চতা হচ্ছে আমাদের এক্স হবে, প্রস্থর সাথে সমান হবে, উচ্চতা হবে এক্স। তাহলে এবার কি বলা হয়েছে দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি, তার পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কত, যে না পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত 2 পাই ইন্টু আর ইন্টু এইচ, 2 পাই ইন্টু আর ইন্টু এইচ, সেখানে 2 পাই ইন্টু আর এর মানটা কত, আর হচ্ছে আমাদের এখানে, আচ্ছা আর বার করতে গেলে আমাদের আগে আরেকটা করে নিতে হবে, সেটা হচ্ছে যে এই যে 4x অর্থাৎ পরিসীমা, তাহলে বৃত্তে তো এটা তো গোল করলে বৃত্ত হবে, বৃত্তের পরিসীমা সূত্র কি, বৃত্তের পরিসীমা সূত্র কী হয় 2 পাই আর, সেটাই হচ্ছে 4x এর সাথে সমান পরিসীমা। তাহলে 2 পাই আর সমান 4x, তাহলে পাই আর সমান সমান 2x, অতএব আর সমান সমান কত হবে 2x বাই পাই। এবারে এখানে এই আরের জায়গায় 2x বাই পাই বসালাম ইন্টু এইচ, তো এইটা আমাদের আগে করে নিতে হবে, সেটা সমান সমান কত হবে, পাই পাই কেটে দিলাম, তাহলে 4x ইন্টু এইচ হবে আমাদের। এবার দেখো 4x ইন্টু এই এইচটা কত, এইচ মানে কত উচ্চতা x, তাহলে আমাদের হবে 4x স্কোয়ার হবে। তাহলে অতএব প্রশ্ন অনুযায়ী এবার লিখব কি, সেটা আমাদের 100 বলা হয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, প্রশ্নানুযায়ী পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ 4x স্কোয়ার, সেটা আমাদের কত 100 বলা হয়েছে, 100 বলা হয়েছে। তাহলে এবারে x স্কোয়ার সমান সমান কত হবে 25 হবে, x এর মান কত হবে 5 হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার হবে উচ্চতা, আমাদের সেটাই চেয়েছে, উচ্চতা হবে 5 সেন্টিমিটার। এরপর 10 দাগের যে অঙ্ক, সেখানে দেখো কী বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজের ধনাত্মক সূক্ষ্মকোণ, সমকোণী ত্রিভুজের ধনাত্মক সূক্ষ্মকোণ থিটা এর পরিপ্রেক্ষিতে লম্ব ও অতিভুজের অনুপাত 12:13 হলে লম্ব ও ভূমির অনুপাত এবং অতিভুজ ও ভূমির অনুপাত নির্ণয় করে দেখাও সেক স্কোয়ার থিটা প্লাস ইকুয়ালস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো একটি সমকোণী ত্রিভুজ যেখানে উচ্চতা 12x ধরলাম, এটা অতিভুজ 13x আমরা ধরে নিলাম, যে লম্ব আর অতিভুজ অনুপাত বলা হয়েছে, সেটা আমাদের লম্ব 12x আর 13x যেহেতু অনুপাত ছিল। তাহলে ভূমিটা কত হবে, তাহলে এই ভূমিটা কত হবে, তাহলে আমরা পিথাগোরাস সূত্র অনুযায়ী কী লিখতে পারি, ভূমি সমান সমান আমরা লিখব এই দুটো, যে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার, আচ্ছা এখানে হবে স্কোয়ারটা, নেক্সট লাইন হবে কি 169x স্কোয়ার মাইনাস 144x স্কোয়ার সমান সমান কত হবে 25x স্কোয়ার, তাহলে এটা 5x, তাহলে ভূমিটা কত, ভূমি সমান সমান 5x আমাদের বেরিয়েছে, এটা হলো। তাহলে এবার আমরা দেখব এই যে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ হচ্ছে সেক স্কোয়ার থিটা, তো সেক স্কোয়ার থিটা আমরা কী লিখতে পারি, সেক স্কোয়ার থিটা আমরা লিখতে পারি অতিভুজ বাই, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, সেক স্কোয়ার অর্থাৎ অতিভুজ বাই ভূমি, তার স্কোয়ার আছে, সেখান থেকে আমরা লিখব এক্স কেটে দিলাম, তাহলে 169/25। এবার ডান পক্ষ আমরা লিখবো, এবারে এটাতে আমাদের প্রমাণ করতে পারা যায়, ডান পক্ষ কী হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 12x বাই ভূমি হচ্ছে 5x, তার স্কোয়ার, তাহলে 1 প্লাস 1x কেটে গেলে 144/25। এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হবে, এটা 25 প্লাস 144/25 সমান সমান কত হবে 169/25। তাহলে দেখো এই বাম পক্ষ 169/25 বেরিয়েছে, ডান পক্ষ 169/25, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখবে প্রমাণিত।
নেক্সট যে প্রশ্নটা আছে দেখো সেটা কী বলা হয়েছে। আচ্ছা, এটা এখানেই করতে হবে, এটা মুছে দিই তোমাদের। 11 দাগের প্রশ্নে একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক সম্পূর্ণ ঘোরার পর এক অর্ধ পাক ঘুরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতিক পরিমাপে কোণটির বৃত্তীয় মান কত? দেখো কোণটির বৃত্তীয় মান কত হবে। ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক সম্পূর্ণ ঘোরার পর, আচ্ছা যদি এরকম ধরি, সেই যে ঘূর্ণায়মান রশ্মি একটি অবস্থান থেকে ধরিলাম এই অবস্থান থেকে শুরু করেছে, সে শুরু করার পর এই অবধি এসছে, তাহলে 90 ডিগ্রি গেছে, আবার এসছে 90, আবার 90, আবার 90, এই অবধি শেষ করেছে, তাহলে 360 আমাদের কমপ্লিট করেছে, 360 ডিগ্রি কমপ্লিট করেছে। এবং সেখান তারপরে আবার কি এক পাক সম্পূর্ণ করার পর এক অর্ধভাগ ঘুরেছে, আবার এখান থেকে এই অবধি এসছে, আবার এই অবধি, এই পুরোটার অর্ধেক এসছে, এক অর্ধভাগ ঘুরেছে, তাহলে কত? 90 ডিগ্রি, 180 ডিগ্রি। 360-এর অর্ধেক কত? 180 ডিগ্রি, অর্ধেক ঘুরেছে। এবার তারপরেও আবার আরও 30 ডিগ্রি এসছে, তাহলে এখান থেকে আরও এই যে এই অবধি ধরে এসছে সেটা আরও 30 ডিগ্রি, কাছাকাছি ধরলাম 30 ডিগ্রি এসছে, তাহলে প্লাস 30 ডিগ্রি, তাহলে সমান কত? 360, 180, তাহলে 390 প্লাস 180, তাহলে 0, 9, 8, 17, 7 হাতে 1, 3 আর 1 4, 1 5, তাহলে 570 ডিগ্রি টোটাল কমপ্লিট করেছে সে। তাহলে ত্রিকোণমিতিক পরিমাপে কোণটির বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান বার করতে গেলে কী করতে হবে? 570 ডিগ্রি ইন্টু পাই ইন্টু 180 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে গুণ করলে কত হবে? এটা যদি কাটি আমরা, 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 318, আর 3 19 57, তাহলে এটা হবে কত? 19 পাই রেডিয়ান বাই 6। 12 দাগে বলা আছে প্রমাণ করো এক্স বার ইকুয়ালস টু এ প্লাস এইচ ইউ বার, যেখানে এক্স বার এত এবং ইউ বার এটা এত, ইউ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো এই 12 দাগের অঙ্কটা, সেটা তোমরা লিখবে। এটা যেটা দেওয়া আছে এফ আই ইউআই বাই এফ আই, তাহলে এটা সঙ্গে আমরা কী লিখতে পারবো? এফ আই ইন্টু এই ইউ এর জায়গায় কী লিখবো? এক্স আই মাইনাস এ বাই এইচ, নিচে এফ আই ইকুয়ালস টু কী লিখবো? দেখো এই 1/h আমরা কমন নিই, এখানে বাইরে নিয়ে আসবো, নিয়ে নিলে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ পড়ে থাকবে, নিচে কি পড়ে থাকবে? এফ আই, তারপর লাইনে 1/h গুণ করব, এফ আই এক্স আই মাইনাস এটা বাইরে চলে আসবে ইন্টু এফ আই, নিচে যেটা আছে সেটা থাকবে, এটা হলো। আচ্ছা, এটা একেবারে এরকমভাবে লিখে দিই, এফ আই এর নিচে সামনে এফ আই, এটা হলো। তাহলে তার পরের লাইন আমরা কী লিখতে পারি? এখানে তোমাদের এগুলো মুছে দিই। তো পরের লাইন আমরা লিখবো ইউ বার সমান সমান 1/h। এবার দেখো এই এফ আই এক্স আই বাই এফ আই সেটা কি? সেটা আমাদের দেখো এটার সাথে সমান হচ্ছে, তাহলে এক্স বারের সাথে সমান হচ্ছে, মাইনাস এই এফ আই এটা কেটে গেলে এ পড়ে থাকে, তাহলে এই হলো। তারপরের লাইনে আমরা কি লিখবো? এই এইচটা দিকে গুণ করে দেবো, তাহলে এইচ ইউ বার সমান সমান এক্স বার মাইনাস এ। এবারে তারপরের লাইনে আমরা লিখবো এই এক্স বার সমান সমান কী হবে? এটা দিক চলে আসবে, তাহলে এইচ ইউ বার, এই তাহলে এটা এদিকে চলে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এ প্লাস এইচ ইউ বার, তো সেটাই আমাদের তো প্রমাণ করতে বলা আছে, তাহলে এটা প্রমাণিত, এভাবে প্রমাণ করে নেবে। তাহলে দেখো আমাদের এখানে 329 পেজে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, অঙ্কের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এই ভিডিওর মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দাগের প্রশ্ন 339 নম্বর পেজে 1 2 3 এবং 4 দাগের প্রশ্নগুলো 239 নম্বর পেজে যে প্রশ্নগুলো ছিল অঙ্কের 1 2 3 4 দাগের প্রশ্ন আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার সেটাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।